সবাইকে স্বাগত জানাচ্ছি হোটেল রেডিসন ব্লু থেকে বিপিএল এর অকশনের মঞ্চ থেকে সবশেষ আপডেট জানানোর জন্য। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি ততক্ষণে কিন্তু সি ক্যাটাগরি পর্যন্ত নিলাম হয়ে গেছে এবং সি ক্যাটাগরির এই নিলাম পর্যন্ত কিন্তু মোট ২৭ জন ক্রিকেটারকে ইতিমধ্যে কিন্তু দলগুলো কিন্তু কিনে ফেলেছে। আমি যদি একটু সামারাইজ করি, ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত ৫ জন ক্রিকেটারকে তারা কিনেছেন। সেই ৫ জনের তালিকাটা আমি বলছি। শামীম হোসেন পাটোয়ারিকে তারা দলভুক্ত করেছেন ৫৬ লাখ টাকাতে, সাইফুদ্দিনকে তারা দলভুক্ত করেছেন ৬৮ লক্ষ টাকাতে, মোহাম্মদ মিঠুন আলীকে তারা ৫২ লক্ষ টাকাতে কিন্তু দলভুক্ত করেছেন। এছাড়াও তাইজুল ইসলামকে ৩০ লাখ এবং সাব্বির রহমানকে কিন্তু ২৮ লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস দলভুক্ত করেছে। সাব্বিরকে নিয়ে সবাই কিন্তু অনেক এক্সাইটেড ছিল, সাব্বির আসলে কোন দলে যাচ্ছেন। গতবার তিনি ঢাকার হয়ে খেলেছিলেন, এবার কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যদিকে আমি যদি চিটাগাংয়ের কথা বলি, চিটাগাং কিন্তু ইতোমধ্যেই কিন্তু তারাও ৫ জন ক্রিকেটারকে দলভুক্ত করেছেন এবং তারা শুরুতেই যেই ক্রিকেটারকে দলভুক্ত করেছিলেন এ ক্যাটাগরির নাইম শেখ, এখন পর্যন্ত কিন্তু ২০২৬ বিপিএলের কিন্তু নাইম শেখ কিন্তু সবথেকে দামি ক্রিকেটার। ১,১০,০০,০০০ টাকা কিন্তু তিনি দাম পেয়েছেন। এ ক্যাটাগরির ক্রিকেটার ছিলেন, ৫০ লক্ষ টাকা ছিল তার বেস প্রাইস। এবং সেই সাথে চিটাগাং কিন্তু পেসার শরীফুল ইসলামকে ৪৪ লক্ষ টাকায় দলভুক্ত করেছেন। আবু হায়দার রনিকে কিন্তু ২২ লক্ষ টাকায় দলভুক্ত করেছে চিটাগাং এবং মাহমুদুল হাসান জয়কে কিন্তু ৩৭ লক্ষ টাকায় তারা দলভুক্ত করেছে। জয় কিন্তু চিটাগাংয়ের ঘরের ছেলে, এমসিএল এবার দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, সেটার পুরস্কার স্বরূপ কিন্তু বিপিএলও তিনি চিটাগাংয়ের হয়ে খেলছেন। এবং ইয়াং ক্রিকেটার মাহফুজুল ইসলাম রবিন, তাকে কিন্তু বেস প্রাইস ২২ লক্ষ টাকায় কিন্তু চিটাগাং দলভুক্ত করেছে। এবার যদি আমি রাজশাহীর কথা বলি, রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু তানজিম হাসান সাকিবকে কিন্তু ৬৫ লক্ষ টাকায় কিন্তু তারা দলভুক্ত করেছে। সেই সাথে কিন্তু ইয়াসির আলী রাব্বিকে ৪৪ লক্ষ টাকায় তারা দলভুক্ত করেছেন। রাব্বি কিন্তু এর আগের বিপিএলও কিন্তু তিনি কিন্তু রাজশাহীর হয়ে খেলেছিলেন, এবারও তিনি রাজশাহীতেই থাকছেন। এছাড়াও আকবর আলী, রংপুরের ছেলে, আকবর কিন্তু এবার রাজশাহীতে খেলবেন, গতবার তিনি রাজশাহীতে ছিলেন এবং ২২ লক্ষ টাকা তার বেস প্রাইস ছিল, সেখান থেকে কিন্তু তাকে ৩৪ লক্ষ টাকায় দলভুক্ত করেছে রাজশাহী। রিপন মণ্ডল এবারের সারপ্রাইজিং প্যাকেজ, সবাই এক্সপেক্ট করছিল যে রিপনকে এবার কোন কোন দল চায়, কারা চায়, তাকে একটা কারাকারি লাগে কিনা, কারণ তিনি ইমার্জিং এশিয়া কাপে যে পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সের বেসিসে কিন্তু রিপনকে নিয়ে প্রত্যাশাটা বেশি ছিল, যদিও তিনি অত বেশি প্রত্যাশাটা পূরণ করতে পারেননি। ২২ লক্ষ টাকা তার বেস প্রাইস ছিল, সেখান থেকে কিন্তু ২৫ লক্ষ টাকা তাকে রাজশাহী দলভুক্ত করেছে। রংপুর রাইডার্সের কথা যদি আমি বলি, রংপুর রাইডার্স কিন্তু লিটন কুমার দাস বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক, তাকে কিন্তু ৭৫ লক্ষ টাকায় দলভুক্ত করেছে, যেটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছিল লিটন দাসের হয়তো অনেক বেশি এবার দামটা পাবেন, যদিও সেটা হয়নি। ৫০ লক্ষ টাকা তার বেস প্রাইস ছিল, সেখান থেকে ৭৫ লক্ষ টাকায় রংপুর কিন্তু লিটনকে দলভুক্ত করেছেন। সেই সাথে তাওহিদ হৃদয়কে তারা দলভুক্ত করেছেন এবং তিনিও কিন্তু বি ক্যাটাগরির ক্রিকেটার ছিলেন। ৩৫ লক্ষ টাকা তার বেস প্রাইস ছিল, সেখান থেকে কিন্তু তাকে ৯২ লক্ষ টাকায় কিন্তু দলভুক্ত করেছে রংপুর। সেই সাথে পেসার নাহিদ রানাকেও তারা বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেছেন, ৫৬ লক্ষ টাকা কিন্তু তাদের খরচ করতে হয়েছে নাহিদ রানাকে দলভুক্ত করতে। সেই সাথে রাকিবুল ইসলাম, তরুণ পেসার রাকিবুল হাসানকে কিন্তু ৪২ লক্ষ টাকা রংপুর দলভুক্ত করেছে। এবার জিএসএলে কিন্তু রাকিবুল কিন্তু রংপুর হয়ে খেলেছেন, গত বিপিএলও তিনি রংপুরের ডেরায় ছিলেন, যদিও খুব বেশি তিনি ম্যাচ পাননি, বাট এবারে কিন্তু প্রত্যাশা করা যায় যে তাকে দিয়ে বেশ কিছু ম্যাচই হয়তো খেলাবে রংপুর। সেই সাথে কিন্তু মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম ইনজুরি কাটিয়ে তিনি আবারও ফিরেছেন। আলিস আল ইসলামকে কিন্তু ২৮ লক্ষ টাকায় কিন্তু রংপুর দলভুক্ত করেছে। নতুন দল সিলেট টাইটান্স, আপনারা জানেন যে সিলেট কিন্তু এবার যে ক্রিকেটারকে দলভুক্ত করেছে বেশিরভাগই তাদের ঘরের ছেলে। যদি আমি বলি যে জাতীয় দলের ওপেনার ইমন, পারভেজ হোসেন ইমনকে কিন্তু তারা প্রথমেই দলভুক্ত করেছে বি ক্যাটাগরির ইমন, ২২ লক্ষ টাকা বেস প্রাইস ছিল, সেখান থেকে কিন্তু ৩৫ লক্ষ টাকা দিয়ে ইমনকে তারা দলভুক্ত করেছে। সৈয়দ খালেদ আহমেদ, ঘরের ছেলে, তাকে তারা কিন্তু ৪৭ লক্ষ টাকা খরচ করেছে সৈয়দ খালেদ আহমেদের জন্য। খালেদ আহমেদ বি ক্যাটাগরিতে ছিলেন, ৩৫ লক্ষ টাকা তার বেস প্রাইস ছিল। সেই সাথে কিন্তু আফিফ হোসেন ধ্রুব, সি ক্যাটাগরি ক্রিকেটার, তাকে কিন্তু তারা বেস প্রাইজেই পেয়ে গেছেন। এবং আবু হায়দার রনি এবং জাকির হাসান, এই তিনজন, আফিফ, রনি এবং জাকির, তিনজনে কিন্তু সি ক্যাটাগরি ক্রিকেটার ছিলেন, তিনজনকে কিন্তু তারা বেস প্রাইজে পেয়েছেন, অর্থাৎ এই তিনজনের জন্য অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু বিট করেনি। এবং সবশেষে আমি যদি নোয়াখালীর কথা বলি, তারা কিন্তু কিছুটা সারপ্রাইজিং, তারা কিছুটা তাদের অ্যাক্টিভিটি আজকে, তারা যখন এ ক্যাটাগরিতে যখন নিলাম হয় তখন কিন্তু তারা কোনো ক্রিকেটারের জন্য বিট করেননি এবং তারা বি ক্যাটাগরিতেও কিন্তু কোনো ক্রিকেটারের জন্য বিট
করেননি, অর্থাৎ বিট করেছেন হয়তো তারা একবার দুবার বিট করে কিন্তু তারা থেমে গেছেন, সেসবে তারা যাননি। সেক্ষেত্রে কিন্তু তারা দুজন ক্রিকেটারকে অটো চয়েস হিসেবে পেয়ে গেছেন। শেষে যেই দুজন ছিলেন জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুজনকে তারা বেস প্রাইস 35 লক্ষ টাকা কিন্তু দলভুক্ত করেছে। এরপরে কিন্তু সি ক্যাটাগরিতে কিন্তু তারা একজন ক্রিকেটারের জন্য কিন্তু তারা কিন্তু বিট করেনি। এবং যেটা বলছিলাম তারা কিভাবে আসলে অটো চয়েসের মতন করে পেল, এখানে নিয়ম হলো যে প্রতিটা ক্যাটাগরি থেকে কিন্তু দুজন করে ক্রিকেটার দলভুক্ত করতে হবে, যেটার কোটা কিন্তু বাকি দলগুলো শেষ হয়ে গিয়েছিল বি ক্যাটাগরিতে, যেখানে সে কারণে কিন্তু শেষে যে দুজন ছিলেন জাকের এবং অঙ্কন, এই দুজনকে কিন্তু নোয়াখালী কিন্তু দলভুক্ত করেছে। তো এই ছিল সবশেষ বিপিএলের নিলাম থেকে সবশেষ আপডেট আমার কাছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ক্রিকেট 97 এর সাথেই থাকুন। সারোয়ার সেতু, ক্রিকেট 97।